ফ্রান্স মরক্কো দিয়ে শুরু হচ্ছে, একটা বিরতি পাওয়া গেছে। স্পেন বেলজিয়াম, লস অ্যাঞ্জেলেস, পরদিন নরওয়ে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ড একেবারে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটা ক্যানজাস সিটি স্টেডিয়ামে, যেই ক্যানজাসে এই আর্জেন্টিনার ক্যাম্পটা হয়েছে। ফ্রান্স মরক্কো নিয়ে এই আলাপটা শুরু করি। মরক্কো একটা ইনজুরির ধাক্কা নিয়েই এই ম্যাচটা খেলতে যাবে। ইসমাইল সাইবারে তাদের দলে নেই, আর ফ্রান্সের খুব একটা শঙ্কা নেই চুয়ামেনি ইনজুরিতে, কিন্তু চুয়ামেনিকে তো দরকার পড়ছে না এই মুহূর্তে দিদিয়ের দেশের মনে হচ্ছে। ফ্রান্স মরক্কো কেমন ব্যাটেল এনজয় করবেন আশা করা যায়? না, আমি তোমার সাথে এখানে একটু ডিফেন্ড করি। সেটা বললো যে তুমি বললা যে চৌমেনিকে এই ম্যাচে দরকার নেই। চৌমেনির জায়গায় খেলা হলো কনে, রাইট? বাট চৌমেনি এবং কনের যদি লাস্ট ম্যাচ দেখি, আমার কাছে মনে হয় যে চৌমেনির সাথে কনের পারফরমেন্সে কিছুটা গ্যাপ রয়েছে। বিকজ অ্যাগেনস্ট প্যারাগুয়ের সাথে যেভাবে আসলে ফ্রান্স খেলেছে, আমার মনে হয় যে চৌমেনি থাকলে ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরো বেশি ভালো ম্যানেজ করতে পারতো। বিকজ চৌমেনি যেটা করে, অ্যাটাকারদের সাথে তার একটা ভালো লিঙ্ক আপ আছে, অ্যাট দ্য সেম টাইম তার লং রেঞ্জ শুট কিন্তু আমার কাছে মনে হয়েছে যে দলের জন্য খুব হেল্প হতো। বিকজ ওই ম্যাচটাতে তেমন কিন্তু কোনো গোলের চ্যানেল তৈরি করতে পারেনি। সো চৌমেনির ওই শুটিং জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে মিস করেছে, এবং কোয়ার্টার ফাইনালে কিন্তু তার ওই সার্ভিসটা আমার কাছে মনে হয় যে ফ্রান্সের জন্য আরও হেল্প হতো যদি থাকতো। কনে ডেফিনেটলি রেবোটের সাথে একটা ভালো পিভট হিসাবে কাজ করছে, বা চৌমেনি জায়গাটা আমার কাছে মনে হয় যে সে এখনও প্রপার ওই জায়গাটা কভার করতে পারেনি। এখন যদি আমি বলি যে মরক্কো এবং ফ্রান্স ম্যাচ, দেখো মরক্কো এই ওয়ার্ল্ড কাপে আসছে কিন্তু তারা চ্যাম্পিয়ন হবে ফাইনাল খেলতে, তারা ওইরকম একটা টোন সেট করে আসছে। হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু ওইভাবেই পারফরমেন্সও করছে। হ্যাঁ, রাউন্ড অফ 16-এ তারা কানাডাকে 3-0 গোলে হারিয়েছে, রাইট? তো সেখানে কিন্তু ফার্স্ট হাফ হয়তো তারা একটু স্ট্রাগল করছিল, বাট সেকেন্ড হাফে তারা যেভাবে ম্যানেজ করেছে, ইভেনচুয়ালি সাইবারের ইনজুরির পরে আমরা ধরে নিয়েছিলাম যে এই জায়গাটা কে মেকআপ করবে। দেখো ওই জায়গাটা কিন্তু রাহিমি খুব সুন্দরভাবে মেকআপ করে ফেলছে, এবং সে গোলও করেছে। বাকি যে 2টা গোল হয়েছে সেখানেও তার কিন্তু ভালো একটা মুভমেন্ট ছিল। সো এই মরক্কো দলে তো তাদের স্টার্টিং 11-এর বাইরেও তাদের কিন্তু আমি বলবো যে এনাফ কোয়ালিটি প্লেয়ার আছে, যারা আসলে কেউ ইনজুরি হলে বা কেউ যদি টায়ার্ড হয়ে যায় বা কেউ যদি সামহাও পারফর্ম না করতে পারে, ওই জায়গায় কিন্তু ভালো অপশন আছে। যদিও অ্যাগেনস্ট ফ্রান্স তো আমরা জানি ওয়ার্ল্ড কাপের সব থেকে স্ট্রং দল। ইভেনচুয়ালি তাদের যে ফ্রন্ট ফোরের কথা সবসময় বলি, তারা যেদিন আসলে পারফর্ম করবে, অপোনেন্ট যতই শক্তি হোক, সেটা তো আসলে তাদেরকে কিছুই করতে পারবে না। তো সেই জায়গা থেকে ফ্রান্স তো অবশ্যই এই ম্যাচটা জিততে চাবে, বাট আমি এই ম্যাচটাকে আসলে মরক্কোকে দেখবো যে মরক্কো কিন্তু অ্যাজ এ টিম তারা কিন্তু ফ্রান্সের জন্য কিন্তু বড় একটা হুমকি হয়ে যাবে এই ম্যাচের জন্য। বিকজ মরক্কো হ্যাভ লট অফ কোয়ালিটি প্লেয়ার, মরক্কো হ্যাভ কনফিডেন্ট, মরক্কো হ্যাভ আশরাফ হাকিমি, কি বলবো, মরক্কো হ্যাভ ব্রাম দিয়াজ, অনেক প্লেয়ার আছে তারা যে কোনো সময় গেম চেঞ্জার হতে পারে। মরক্কো ফ্রান্স এরা হচ্ছে এক ব্র্যাকেটের বাম দিকে, আর ডান দিকে আমাদের নরওয়ে ইংল্যান্ড আর্জেন্টিনা সুইজারল্যান্ড, মানে কোয়ার্টার ফাইনালের 4টা ফিক্সচার আমরা বুঝে গেছি। ফ্রান্স মরক্কোর জয়ী দলটা খেলবে স্পেন বেলজিয়ামের জয়ী দলের সঙ্গে, নরওয়ে ইংল্যান্ডের জয়ী দল আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের ভিতরে যে দলটা ওখান থেকে আসবে। এই আমাদের ব্র্যাকেট। ফ্রান্স মরক্কো নিয়ে আরও গভীর আলোচনায় আমরা প্রবেশ করতে চাই। কিছু স্ট্যাট দিয়েই শুরু করি। দেখুন, এমবাপে 7টা গোল 2টা অ্যাসিস্ট, 12টা সুযোগ তিনি তৈরি করেছেন। ওলিজে লাইন ব্রেকিং পাস দিয়েছেন 9টা। এই প্রথম ওই জিকোর 1978 বিশ্বকাপের পর কোনো প্লেয়ার 10টার বেশি ড্রিবল করেছেন, 10টার বেশি চান্স ক্রিয়েট করেছেন, 10টার বেশি মানে এই থ্রু বল ক্রিয়েট করেছেন এই মিকেল ওলিজে। দ্য স্ট্যাটস আর অ্যামেজিং। কথা হচ্ছে স্ট্যাটসের বাইরেও মনে হচ্ছে মিকেল ওলিজে, উসমান দেমবেলে, এমবাপের ভেতর একটা বড় ধরনের একটা মিলমেশ রয়ে গেছে। রাইট, না অফকোর্স এই চারজন তো আসলে যেভাবে রোটেশন করে ফ্রন্ট লাইনে, যার কারণে কিন্তু চারজনের কাছে কিন্তু গোলের অপশন চলে আসে। হ্যাঁ, এমন না যে ডেম্বেলের সুযোগ পায় না বা এমবাপ্পের সুযোগ পাচ্ছে না, চারজনই কিন্তু গোলের অপরচুনিটি তৈরি করছে একদম অ্যাট দ্য সেম টাইম। তারা সামহ কেউ না কেউ গোল করছে। ওলিসি যেটা করে, ওলিসির আসলে মেইন ফোকাস থাকে তাদেরকে আসলে কিভাবে বলগুলি বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, যেটা বলি যে পেনিট্রেট পাসের কথা, তোমার স্ট্র্যাটেজি সেটা বলছে যে পেনিট্রেট পাসগুলি আসলে তাদের কাছে কিভাবে যাবে, তার ফোকাস থাকে ওইটাই। হ্যাঁ, কনে বা রেবিটার কাছ থেকে বল নেওয়ার পর তার মেইন ফোকাস থাকে বারকোলা, ওসমান ডেম্বেলে এবং হলো কিলিয়ান এমবাপ্পে, তাদের সাথে কিভাবে লিঙ্ক আপটা করা যায়। তো সেটা কিন্তু অলিসে দুর্দান্ত করছে, এবং অলিসের আরও কিছু গুণাবলী আছে যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে ম্যাচে আরও অন্যরকম ইম্প্যাক্ট ফেলে। আমি লাস্ট ম্যাচটা দেখেছিলাম অ্যাগেনস্ট প্যারাগুয়ের সাথে, সে ডিফেন্সিভ ট্রানজিশনের সময় দেখেছি যে ডিফেন্সকে হেল্প করছে। হ্যাঁ, ফ্ল্যাঙ্ক এরিয়াগুলিতে গিয়ে প্রেস করছে। সো এইটা তো অলিসের জন্য আমি বলবো যে ফ্রান্সের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। অলিসের মতো তারা একজন মানে এই ধরনের কোয়ালিটি প্লেয়ার পেয়ে গিয়েছে, যে কিনা ফ্রন্ট লাইনেও আসলে অ্যাটাকিং ট্রানজিশনে হেল্প করে, ডিফেন্ডিং ট্রানজিশনও সে কিন্তু সলিডলি হেল্প করে। আমরা মরক্কোর প্রেডিক্টেড লাইন আপটা একটু দেখে নিতে চাই। 4-2-3-1, দুই দলে একই ফরমেশনে খেলে।
ওই সাইবেরির জায়গায় সাইবেরির ইনজুরিটা আসলে কতটুকু ভোগাবে সেটা বোঝা যাবে এই ম্যাচ থেকে। রাহিমি খানুস, উনাহি, এই উনাহির কাছ থেকে 2টো গোল মরক্কো পেয়েছে, ঠিক না? এই মিডফিল্ডে আইনাউই আর বুয়াদ্দি আলাদা করে আরও আলো কেড়েছেন। ডিফেন্সে রিয়াদ ফিরবেন মোটামুটি, মানে মরক্কোর এই স্কোয়াডে হয়তো অমন এমবাপে অলিজেরা নাই, কিন্তু এই দলের ভেতরে যা আছে সেটা হচ্ছে একটা টিম স্পিরিট, একটা অন্য ধরনের একটা ফুটবল, একটা 90 মিনিট ব্যাক অ্যান্ড ফোর্থ ফুটবল। এই মরক্কোকে কিভাবে দেখছেন পুরো বিশ্বকাপে হিসেব করলে? প্রথমত সেই মরক্কো দল কিন্তু অনেক অপশন আছে। আপনি দেখেন রিয়াদ এই ম্যাচ স্টার্ট করবে, আগের ম্যাচ কিন্তু রিয়াদ স্টার্ট করেনি, হাল সেন্ট্রাল ব্যাকে স্টার্ট করছে, হি ডুইং ফ্যান্টাস্টিক জব। হ্যাঁ, সাইবেরির জায়গায় রাহিমি নামছে, রাহিমি ডুইং ফ্যান্টাস্টিক জব। সো এখান থেকে বোঝা যায় যে তাদের স্ট্রং, মানে তাদের স্কোয়াডে স্ট্রং ডেপথ রয়েছে কিন্তু। তো সেইখান থেকে কোচের জন্য কিন্তু এটা বড় সুবিধা যে তার যখন আসলে এনাফ কোয়ালিটি প্লেয়ার সাবস্টিটিউট বেঞ্চে বসে থাকবে, তখন কিন্তু তার জন্য অনেক রকম গেম প্ল্যান কিন্তু সাজাতে পারবে। লাস্ট ম্যাচটা ইভেন্চুয়ালি দেখেন বুয়ার দিকে কিন্তু 67 মিনিটস উঠিয়ে নিয়েছিল, ওখানে কিন্তু আমরাবাদকে নামিয়েছে। আমরাবাদকে নামানোর কারণ হলো এই ধরনের ম্যাচে কিন্তু আমরাবাদকে লাগবে, হ্যাঁ এক্সপিরিয়েন্স লাগবে। আমরাবাদকে হয়তো স্টার্টিং 11-এ দেখবো না, বাট সামহাও কোনো না কোনো সময় যখন স্ট্রাগল টাইমটা আসবে, হয়তো মিডফিল্ড কন্ট্রোল করতে পারছে না, তখন দেখবেন যে আমরাবাদ, আয়নি এবং বুয়াদি তিনজনকে হয়তো মিডফিল্ডে রাখবে চৌমিন এবং রেবিয়েটকে কন্ট্রোল করার জন্য, হ্যাঁ চৌমিন, কনে এবং রেবিয়েটকে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, সো এই ধরনের প্ল্যান কিন্তু সে আগেই করে ফেলেছে, লাইক কানাডা ম্যাচে। সো মরক্কো হলো যে এই ওয়ার্ল্ড কাপে দ্যাট টিম, যে আমার কাছে মনে হয় যে তারা অ্যাট এ টাইম 90 মিনিটস মানে একটা স্ট্রেংথ নিয়ে খেলতে পারে। আছে না যে 75 মিনিটসের পরে অনেকে হয়তো স্ট্রেংথ হারিয়ে ফেলে, ইনজুরেন্স বা স্ট্যামিনার ওই জায়গাটা হয়তো বেশি হয়। বাট মরক্কো দ্যাট টিম, আমার কাছে মনে হয় যে তাদের এই খেলা দেখে আমার কাছে এখন পর্যন্ত ওইটা মনে হয়নি। সো মরক্কোর জন্য কিন্তু ফ্রান্সের ওই জায়গাটা বড় একটা বাধা হবে, যে মরক্কো একটা রিদম নিয়ে পুরো 90 মিনিটস খেলাটাকে কন্টিনিউ করতে পারে। ইভেনচুয়ালি যদি কেউ টায়ার্ড হয়ে যায়, সেখানে কিন্তু তাদের অপশন আছে, সেও গিয়ে কিন্তু সেই রিদমটা ধরতে পারে। সেটা কিন্তু আমরা লাস্ট ম্যাচে দেখেছি। হ্যাঁ, বুয়াদির জায়গায় আমরা নেমে খুব ভালো করেছে, সাইবেরির জায়গায় রাহিমি নেমে ভালো খেলছে, রিয়াদের জায়গায় হাল সেন্টার ব্যাগে নেমে সেও দুর্দান্ত করেছে। সো এই মরক্কোকে আসলে ফ্রান্স কিন্তু ফেস করতে হবে, আমি মনে করি একদম তাদের বেস্ট ফুটবলটা খেলে। আর ফ্রান্সের যে প্রেডিক্টেড লাইন আপ, মানে এই স্কোয়াডে একটা জায়গায় হয়তো একটু দুর্বলতা দেখতে পারেন, ওই মিডফিল্ড, মানে মিডফিল্ডে হয়তো রাবিও একটু বুড়ো হয়ে গেছেন, মানুকুনের কথা আপনি বলছিলেন, বাকি সব জায়গায় যারা আছেন সবাই মনে হচ্ছে যে তাদের গেমটা বুঝে নিয়েছেন। কোনো দুর্বলতা এই ফ্রান্স টিমে আপনার চোখে ধরা পড়েছে? না, এখানে আমি তোমার সাথে একটু ডিফেন্ড করি, সেটা রেবিউটার কথা হচ্ছে। রেবিউট কিন্তু থ্রু অফ দ্য টুর্নামেন্ট যতগুলো ম্যাচ খেলছে, হি ডুইং ফ্যান্টাস্টিক জব। হ্যাঁ, তার হয়তো ডিফেন্ডিং ট্রানজিশনও হয়তো সে ভালো করতে পারে না, বাট চৌমেনি কিন্তু ওইটা এতদিন ম্যানেজ করছে। ইভেন্চুয়ালি কোনো আমি দেখলাম যে লাস্ট ম্যাচে ম্যানেজ করে নিয়েছে। হ্যাঁ, সো রেবিয়েটর কিন্তু মেইন ফ্যাক্ট থাকে, সে যখন আসলে ডিফেন্স থেকে বলটা কোনোভাবে পাওয়ার পর তার মেইন কাজ থাকে সে ফ্রন্ট লাইনে আসলে বলটা ডেলিভার করে দেয়। হ্যাঁ, ওই সামনে যে চারজন আছে তার সে বেশি একটা এখন কিন্তু খেলে না। আগে যেমন পুরো দেখতো বক্স টু বক্স বা ফ্ল্যাঙ্ক এরিয়াগুলিতে খেলতো, মিডফিল্ডে অনেক কন্ট্রোল করতো, অনেক বল পাস করতো। সেইখান থেকে সে খেলার তার সিস্টেমটা চেঞ্জ করেছে, সে এখন খুব ইজি ফুটবল খেলছে, বাট খুব ইম্প্যাক্টফুল খেলছে। তো সেইখান থেকে আমি বলবো যে এই ফ্রান্স দলে আমি তেমন কোনো আসলে মানে দুর্বলতার জায়গা দেখি না। তাদের দুর্বলতার জায়গা হলো সেটা হলো ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি, উইং ব্যাক। হ্যাঁ, উইং ব্যাক যদি দেখো সেখানে কিন্তু এখনো কোনো ডিএনআরকে দিয়ে লাস্ট 2 ম্যাচ খেলিয়েছে, সেখানে কিন্তু তার অ্যাটাকিং ট্রানজিশনে সে তেমন একটা ওভারল্যাপ করে না, এবং ডিফেন্সিভ অংশ হতে পারে। বিকজ যখন একটু এই ধরনের একদম ক্রুশিয়াল ম্যাচগুলো হয়, তখন খুব মোর ওভারল্যাপ প্লেয়ারদেরকে আসলে আমার মনে হয় দিদিয়ার দেশম প্রেফার করে না, বিকজ ডিফেন্সটা সে সলিড রাখতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইটা হয়তো একটু দুর্বলতার জায়গা হতে পারে, বিকজ ডিফেন্সিভ অর্গানাইজেশন ডিএনএ আসলে তার পজিশনটা অনেক সময় ঠিকঠাকভাবে রাখতে পারে না, যদি ইনকেস সে ওভারল্যাপে যায়। আর কোন্ডের ব্যাপারটা হলো, কোন্ডে যেটা হয় যে খেলা যখন চলে তখন সে মিডফিল্ডের সাথে তার বেশি কানেকশন করতে গিয়ে তার ওই ফ্ল্যাঙ্ক এরিয়াটা আমি দেখছি যে অনেক সময় খালি থাকে, বিকজ কোন্ডে একটু বার্সেলোনাটা যেভাবে খেলে আর কি, ওইভাবে খেলা মানে সে তার অভ্যাসটা রয়ে গেছে। তারপর আমি বলবো যে ফ্রান্স তো মানে ওই সামনের 4 জন প্লেয়ার আসলে সামনের দিকে যত পরিমাণে বল রাখে, ডিফেন্সের উপর আসলে প্রেশারটা কম আসে। এই ম্যাচও তারা সেটা চেষ্টা করবে, বাট আমার মনে হয় মরক্কো সেটা কম হতে দিবে, বিকজ মরক্কো ওই 4 জন প্লেয়ারের উপর আলাদা একটা কনসার্ন থাকবে তাদের। তারপর আমি বলবো যে ফ্রান্স দলের অ্যাটাকিং থার্ড যদি ক্লিক করে ফেলে, মরক্কোর জন্য ইটস ভেরি ডিফিকাল্ট তাদেরকে ম্যানেজ করা। অবশ্যই ওই 4টা গোল ডেমবেলেরও আছে, এমবাপের 7টা গোল, মনে হচ্ছে যে এই ফরওয়ার্ড 4কে থামানো খুবই কষ্ট। মানে আপনি দেখেন বেঞ্চ থেকে দেজিরি দুয়ে নামছেন,
ঠিক না? লাস্ট ম্যাচে পারাগুয়ের সঙ্গে তিনি পেনাল্টিটা নিয়েছে আর্ন করে ফেললেন। দুই দলের গেম প্ল্যানে মানে ন্যাশনাল টিমে ক্লাব লেভেলে আমরা অনেক ধরনের কাটাচারা ট্যাকটিক্স বোর্ডের আলাপ আলোচনা করি। মনে হচ্ছে ফ্রান্স স্কোয়াডে শুধুমাত্র দ্বিতীয় দশে সবাইকে ফ্রিডম দিয়ে দিয়েছেন, রাইট। তোমাদের ফ্রন্ট ফোর তোমরা ফ্লুইড ভাবে যে যখন মন চায় যার মতো করে গেমের সমস্যাগুলো সমাধান করে ফেলে। আপনি কিভাবে দেখছেন আসলে ফ্রান্সের এই গেম প্ল্যানগুলো? ফ্রান্সের তো আসলে যে চারজন সামনে খেলে তাদের দিয়ে এর বাইরে অন্যরকম গেম প্ল্যান করা যাবে না, বিকজ তারা এটার সাথে হেভিচুয়েট। হ্যাঁ, ওসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপে, অলিজি এবং বারকোলা, হ্যাঁ, ডিজিয়ার ডোয়েনেমও কিন্তু আসলে সেম প্যাটার্নই খেলে। সো এরা যেটা হয় যে এই প্লেয়ারদেরকে তো আসলে তারা ওখানে পজিশনগুলি রোটেশন করতে থাকে। কিলিয়ান এমবাপে হিজ নট এ নাম্বার 9, সে তো আসলে ওই পজিশনে ফিক্স থেকে খেলতে পছন্দ করে না। সে যখন আসলে রাইট ফ্ল্যাঙ্কে আসে, ওসমান ডেম্বেলে তখন হয়তো ভিতরের দিকে ইনভার্টার হয়, যখন অলিজের ভিতরের দিকে বারকোলা আসে অলিজি তখন লেফট ফ্ল্যাঙ্কে যায়। তারা এমনভাবে ওই জায়গাটা রোটেশন করে ডিফেন্স অর্গানাইজেশন যারা থাকে তাদের জন্য খুব ম্যানেজ করা টাফ হয়ে যায়, বিকজ কাকে রেখে এবং স্পেসগুলি আসলে তখন অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। পিছন থেকে অলিজি যেটা করে ওই স্পেসগুলিতে আসলে বল দেওয়া শুরু করে। সো এইগুলি তো মরক্কোর জন্য একটা ডিফিকাল্ট হবি। যদিও উরুগুয়ে কিন্তু আমি বলবো যে প্যারাগুয়ে কিন্তু কাজের কাজটা করে ফেলেছিল, ফ্রান্সকে কিন্তু ভালোভাবে ম্যানেজ করছে। আপনি দেখেন যে পকেট চ্যানেলগুলি, হ্যাঁ, যে হাফ স্পেসগুলি, এগুলি কিন্তু এত সুন্দরভাবে ব্লক করছিল। কিলিয়ান এমবাপ্পে কিন্তু একটা সময় উত্তেজিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, ইভেন্চুয়ালি জেনারেল এমবাপ্পে, হ্যাঁ, সে কিন্তু আমি দেখতে তাদের প্লেয়ারদের সাথে বারবার তর্কে জড়িয়ে যাচ্ছিল। সো এটা কারণে সে স্পেস পাচ্ছিল না, ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছিল, গোল হচ্ছিল না। হ্যাঁ, ডিজিয়ার ডোয়েটা পেনাল্টি না হলে তো আরো ফার্স্ট্রেটেড হয়ে যেত। সো মরক্কোর গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে তাদেরকে কিভাবে ফার্স্ট্রেটেড করা যায়, ওই চ্যানেলগুলি কিভাবে বন্ধ করা যায়। সেখান থেকে আমি বলবো যে ডিফিকাল্ট হবে, বাট এই চারজন প্লেয়ার ক্লিক করলে তো আমি বলবো যে ম্যাচ জেতাটা সহজ হবে। একটু এমবাপে নিয়ে বলি। এমবাপেকে দেখলাম আমরা বিশ্বকাপে, তিনি যখন বেঞ্চ হচ্ছেন তখন দ্বিতীয় দেশে তাকে কুর্নিশ করছেন। মানে এমবাপে মনে হচ্ছে যে এই বিশ্বকাপে না হোক সামনের বিশ্বকাপে এই লিওনেল মেসির রেকর্ড গোলের সব কিছু ছাড়িয়ে যাবেন। আপনার কি মনে হয় যে ভবিষ্যতের এমবাপে কেমন হতে পারেন? এমবাপ্পে জাতীয় দলের জন্য ডিফারেন্ট প্লেয়ার। হ্যাঁ, আমি ক্লাব ফুটবলে যাবো না, জাতীয় দলের জন্য একদম টোটালি ডিফারেন্ট প্লেয়ার। আর এই এমবাপ্পেকে আমার মনে হচ্ছে যে আস্তে আস্তে টিম প্লেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় সে চুপচাপ নিজের মতো করে পারফর্ম করতো, আমার মনে হয় চলে যেত। এখন সেহেতু দলের ক্যাপ্টেন, এখন তার টিমের সাথে একটা বিশাল বন্ডিং তৈরি হয়ে গেছে। জাতীয় দলটা কিন্তু নট অনলি অন দা ফিল্ডের খেলা, এটা অফ দা ফিল্ডে কিন্তু একটা রিলেশন বিল্ড আপের খেলা রয়েছে। এটা আমরা সময় সময় প্রমাণ পেয়েছি। হ্যাঁ, সেটা কিন্তু আমার মনে হয় এমবাপ্পে খুব ধীরে ধীরে অ্যাডাপ্ট করছে প্লেয়ারদের সাথে। হ্যাঁ, বিকজ আপনি দেখবেন এই যাদের সাথে প্লেয়ার রিলেশনের বিল্ড আপটা খুব কম, তারা এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নিয়েছে। আমি নাম বলবো না, লাইক যদি বলিও উরুগুয়ের কথা আমরা বলি, পর্তুগালের কথা বলি, পর্তুগাল একটা দল এত স্ট্রং একটা টিম নিয়ে আসে, তারা কোনো এফোর্টই দিল না, চলে গেল। হ্যাঁ, তাদের অথচ কত কোয়ালিটি প্লেস। বাট এমবাপ্পে আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা আপনি বলছেন যে সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এটা আমিও বিশ্বাস করি। বিকজ এমবাপ্পে আসলে জাতীয় দলের জন্য ডিফারেন্ট এক টাইপ প্লেয়ার। সে এখানে আসলে শুধু পারফর্ম করতে চায়, দেশকে জিতাতে চায়, ট্রফি উঁচিয়ে ধরতে চায়, টু বি অনেস্ট। তো সেই জায়গা থেকে তার যেহেতু আরও একটা দুটো ওয়ার্ল্ড কাপ খেলার পসিবিলিটি রয়েছে, এবং ইভেনচুয়ালি এই ওয়ার্ল্ড কাপে তো সে যদি ফাইনাল পর্যন্ত খেলো, আরও 3টা ম্যাচ খেলা সে সুযোগ পাবে। সেখানে যদি 4-5টা গোল হয়ে গেলে তো এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে সেটা ব্রেক হতে পারে। বাট লিওনেল মেসি যে ফর্ম দেখাচ্ছে সেটা বোঝা যায় না, সেটাই মধ্যে আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলে ফেলেন কিনা। বিশ্বকাপের সব ম্যাচ আমরা টি স্পোর্টসে সরাসরি দেখতে পাবো, সরাসরি টিভি পর্দার সামনে না বসতে পারলে। মাই রবি মাত্র 18 টাকায় বিশ্বকাপের সুযোগটা করে দিয়েছে দেখার। 3 দিন বা 7 দিনের প্যাক কিনে সেটা সম্ভব। একটা ফ্রান্স মরক্কোর একটা আর্লি প্রেডিকশন আপনার কাছ থেকে নিতে চাই, আপনি কাকে দেখতে চান একেবারে পার্সোনাল লেভেলে বলতে পারেন? না, আমি তো চাই মরক্কো, একটা মুসলিম কান্ট্রি, মরক্কো অনেক বছর ধরে চেষ্টা করছে মরক্কো যায়। বাট আমাকে যদি প্রেডিকশন অনেস্টলি বলতে বলো, ফ্রান্স জিতবে 2-0 either 2-1 এরকম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.